নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের যার বক্তব্য শোনাবো, তিনি একজন প্রাক্তন সেনাকর্তা। তিনি যে ভাষায় কেন্দ্র এবং রাজ্যকে একহাত নিলেন, সেটা কিন্তু দুই সরকারের জন্যই যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে। আমি আগে আপনাদের তার সম্পূর্ণ বক্তব্যটা একটু পরিষ্কার করে শোনানোর চেষ্টা করব, এবং আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনলে বুঝতে পারবেন যে এই সময় দাঁড়িয়ে তিনি কি বলতে চাইছেন এবং কিছু একটা ইঙ্গিত তো করছেনই। দেখুন, একটা কথা বলতে পারি যে কেন্দ্র এবং রাজ্যের সরকারকে টেনে নামানোর জন্য এই সমস্ত মানুষগুলো কিন্তু দিকে দিকে আওয়াজ তুলছে, এবং আগামীতে প্রত্যাবর্তন চাইয়ের কাণ্ডারি হিসাবে এদের আধিক্য আরও বাড়বে। আগে ব্রিগেডিয়ার দাস কি বলছেন একটু শুনে নিন, তারপরে দু চার কথা বলি। দেখুন, স্বাধীন ভারতের ইতিহাসে বিএসএফ এর বিরুদ্ধে এরকম অভিযোগ কখনো ওঠেনি। একদিকে তো বিএসএফ নানা লোককে হাত করিয়ে 5,000-6,000 টাকার বিনিময়ে বাচ্চাদের দিয়ে ইঁট ছোড়ানো বর্ডার এরিয়ায়। দুই হচ্ছে, এই ইঁট ছোড়ানোর পাশাপাশি গুলিও চালিয়েছে বিএসএফ। এবং তিন, আরও আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের হাতও যদি থাকে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলাদেশের হাত থাকলেও তারা এলো, বাংলাদেশে এই জঙ্গিরা বা এই দুষ্কৃতীরা এলো কোথা থেকে? বর্ডার পেরিয়ে। তার দায়ভারও বিএসএফের, অর্থাৎ একেবারে অভিযোগের ত্রিফলা। আমি এই জন্য আবার বলছি যে বিএসএফের জবাব রাজ্যবাসী শুধু নয়, দেশবাসী জানতে চায়। তার কারণ, যখন এই ঘটনা হয়েছিল, মনে করুন যে কোর্টে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী চেয়ে মুভ করলেন বিকেলে। তার কিন্তু বেশ কয়েক ঘন্টা আগে সমস্ত নিউজ এজেন্সিকে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছিল। নীলোৎপল কুমার পাণ্ডে, বিএসএফ ডিআইজি প্রো, ডিআইজি পিআরও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, তিনি জানিয়েছিলেন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অনুরোধ পেয়ে বিএসএফ তাতে রেসপন্ড করেছে পজিটিভলি, এবং ট্রুপস মোবিলাইজ করেছে টু হেল্প অ্যাডমিনিস্ট্রেশন ইন রেস্টোরিং নর্মালসি। আমি বলছি, এটার কিন্তু যদি অফিসিয়াল প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স হতে পারে, তাহলে নিঃসন্দেহে এত বড় অভিযোগেরও হতে পারে। কিন্তু ব্রিগেডিয়ার দেবাশিস দাস এ নিয়ে কী বলছেন, তার কাছ থেকে শুনব। হ্যাঁ, দেখুন, আমাদের যে এই অভিযোগ, এটা তো মুখ্যমন্ত্রী নিজে তো ওখানে ছিলেন না, তো ওনাকে কেউ না কেউ এই খবরগুলো দিয়েছে। বিএসএফের এই যে পয়সা দিয়ে পাথর ছুড়িয়েছে, তো তাদের কাছে নিশ্চয়ই খবর আছে, এবং এটার একটা সত্যি যদি হয় কোনো তদন্ত হওয়া উচিত এবং প্রমাণ হওয়া উচিত, এবং না প্রমাণ করতে পারলে শাস্তি হওয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বলছি, কিছুই হয় না আমাদের দেশে। আমার এখন খারাপ লাগে এগুলো বলতে, যে সেন্ট্রাল ফোর্স বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এদেরকে কালিমালিপ্ত করবার একটা ট্রেন্ড। গণতন্ত্রের নামে যারা শপথ নিচ্ছেন ভোটে জিতে, তারা যা ইচ্ছা করছেন, এবং সেটা রাজ্যেও হচ্ছে এবং কেন্দ্রেও হচ্ছে। আমার মনে হয় রাজ্য এবং কেন্দ্র তাদের রাজধর্ম পালন করতে পারছেন না। তার কিছু কারণ আছে আমার এইটা বলবার জন্য। কারণ এই মুহূর্তে আমার দেশের অভিভাবক বলতে আমি দেখতে পাচ্ছি এরা সরে গিয়ে এখন অভিভাবক বলতে খালি আমরা কোর্ট মানে আদালতকে দেখতে পাচ্ছি। বিচারপতিরা কোনো রকমভাবে আমাদের দেশটাকে টিকিয়ে রেখেছেন, আর কিছুটা আমি ক্রেডিট দেব মিডিয়াকে, যে তাদের না হলে আমরা জানতেও পারতাম না আর কি, তারা যদি ওখানে না যেত। এবার আসি ব্যাক টু এই কথাগুলোতে, যে মানে আমরা এর আগে দেখেছি সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে কাশ্মীরে যাতে এই স্টোন পেডলিং, পাথর ছোঁড়া না হয়। এখানে তো বিএসএফ পাথর ছুঁড়িয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সেটাই। এই অভিযোগের কিছুই হবে না কিন্তু, কারণ এইরকম অভিযোগ তো আগেও হয়েছে সুমন। আজ থেকে 5-7 বছর আগেও একটা বড় অভিযোগ এসেছিল, আমি ছিলাম সেদিন আপনার প্রোগ্রামে, যে ভারতবর্ষের আর্মি টেক ওভার করে নিয়েছে হাওড়া ব্রিজের ওপর। তো সেটাতেও কিছু হয়নি। এবার এই ব্যাপারটা কি আছে, কোথাও একটা কিছু গড়বড় আছে আমার, কারণ কিছু হয় না, মানুষ এগুলো করে পার পেয়ে যায়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ফোর্স আছে তাদের চামড়া অনেক মোটা, তারা যাবে গুলি মারাটা তাদের কাজ, তারা গুলি মারবে, তাদের কিছু শায়েস্তা করা যাবে না, বাট বাজার গরম করা যাবে। এবং এইখানে এরা যদি প্রমাণ করতে পারেন, সাজাটা তো দেওয়া উচিত আমাদের রাজ্যের পুলিশকেও, কারণ তারা কি করছিলেন? বিএসএফ ঢুকলো কী করে সেই জায়গাগুলোয়? বিএসএফ ইউনিফর্মটা পরলো কী করে? বিএসএফের লোকেরা যখন ব্রিফিং করছিল, বিএসএফের সঙ্গে সবসময় পুলিশ থাকে, তারা কি করছিল? স্টেটের যে ইন্টেলিজেন্স মেকানিজম সেটা কোথায়? কে সেই সব অফিসার কারা যারা ওখানে দায়িত্বে ছিলেন? আপনাদের যে নানান স্তরে, পঞ্চায়েত স্তর থেকে সব স্তরে আছে, তারা কোথায়? কিন্তু কিছু হবে না এগুলো। এবং আরেকটা কথা আপনার কাছে বলছি, যে একজন তো সৈনিক, আমি সারা জীবন ধরে যুদ্ধ করেছি আপনার আতঙ্কবাদীর বিরুদ্ধে, কখনো বন্যায়, কখনো অন্য ভূমিকম্পে, সব জায়গায়। এখন ভাই বড় হতাশ হয়ে দেখছি যে
কিভাবে আমরা বাস করছি। কেন বলছি এই ফ্রাস্ট্রেশন, আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কিছুটা এখানে এগ্রি করি। অমিত শাহ তো হোম মিনিস্টার, এত ক্ষমতা ওনার কাছে আছে, উনি জানতেন না এখানে রায়ট হবে? উনি জানতেন না কেন এই বিলটা পাস করতে গেলেন যদি ওনার ক্ষমতা না থাকে? আর যদি ওনার ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না কেন? আমার এখানে বলুন, আমাদের এখানে যত অপোজিশনের লিডার আছে, কোন পার্টির আমি জানি না, আই ডোন্ট কেয়ার, আমি পলিটিক্স করি না, তারা একসাথে কেন রিজাইন করছেন না? কেন্দ্রীয় সরকার তো তাদের আছে, তারা খালি বাজার গরম করছেন। ইলেকশনের জন্য যুদ্ধ দরকার হয়, দাঙ্গা দরকার হয়, একসাথে ভোট বক্সে ফারাক পাওয়া যায়, কে কতটা পাবে। আমি আপনাকে বলে যাচ্ছি আজকে, এগুলো সব সামনের বছর ইলেকশনের এম করে প্রত্যেকটা পার্টি এখানে কাজ করছে, দেশের জন্য কেউ কাজ করছে না। এটাতে বড় ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা ঘুরি। হ্যাঁ, কারণ যে আমাদের কি মনে হয় এখন বাংলাদেশের সাথে আমাদের এত বড় একটা বর্ডার, এখন বাংলাদেশের যা সিচুয়েশন, তাদের স্লিপার সেলস এখানে আছে প্রচুর, তারা অ্যাক্টিভ হবে এরপরে, তারপরে হয়তো দেখবেন আর্মিও নামলো এখানে। এটাই কি আপনারা চান যে দেশটা এরকমভাবে টুকরো টুকরো হোক? কারণ এইগুলো ঠিক উল্টোটা হওয়ার কথা, যে স্টেট পুলিশ আর সেন্ট্রাল এজেন্সির এমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে যে কোনো ধরনের নাশকতামূলক কাজ একসঙ্গে হাতে হাত ধরে, যেটা কিন্তু শুরুতে মনে হয়েছিল এই মুর্শিদাবাদ যখন অশান্ত হয়ে পড়েছে তখন দুপক্ষই, রাজ্য সরকারও বিএসএফকে ডেকেছে, বিএসএফও ঝাঁপিয়ে পড়েছে প্রায় সঙ্গে সঙ্গে। আমি এগুলো সব কিন্তু বলছি কোর্টের রায়ের আগে। এবং এটা আপনি ভোটের সময়ও দেখেছেন যে সেন্ট্রাল ফোর্সের উপরে ডাইরেক্ট ব্লেম আসে, তখনও গুলি চলেছিল, আপনার মনে আছে যে আমরা সেদিনও ছিলাম, একদম হ্যাঁ গুলি চলেছিল, এটা হয় বিএসএফ। কিন্তু এখন না, আমার মনে হয় কিছু সংবিধানেও পরিবর্তন করা উচিত, কারণ ডাইরেক্টলি এরকম এজেন্সির ওপরে যদি আসে, হয় সেটার উপরে প্রমাণ করে সেই এজেন্সির লোকগুলোকে ফাঁসি দেওয়া হোক, আর না হলে সেই সমস্ত মানুষ যারা এইগুলোকে আরোপ করছে তাদের বেরিয়ে যাচ্ছে কিন্তু তারা। এবং এখানে আমি একটা ভারতের কেন্দ্র শাসনের উইকনেস দেখতে পাই, তারা নানানভাবে দুর্বল, এবং সেই দুর্বল দল যদি এত দুর্বল হয় তাহলে এত সবল কেন বিল পাস করতেই হবে? 50 বছর ধরে তো পাস হয়নি, আরো 10 বছর না হতো, কিন্তু এই দাঙ্গাটা কেন হলো? মানুষগুলো নৌকা করে পালাচ্ছে। এখানে আরেকটা কথা বলবো, আমি 1 মিনিট সময় নেবো সবার থেকে, 30 সেকেন্ড ধার করে, কারণ আমি মাঝে মাঝে আসি। হ্যাঁ, তো এইবার সেই ব্যাপারটা হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গের রাজ্যে আমার মুসলমান ভাইরাও তো আছেন অনেক, তো তারা তো গাজার জন্য লরি ভর্তি করে করে মিটিং করছেন, তারা কেন আপনারা বেরিয়ে আসছেন এই জন্য যে আরে এই লোকগুলোকে কেন তাড়াচ্ছেন আপনারা নিজেদের থেকে? কি হয়েছে? আমরা এখানে সংখ্যাগুরু তো কি হয়েছে? সংখ্যালঘুরা সেই ডিস্ট্রিক্টে থাকবে, না হলে কি হবে? ভারতবর্ষে একটা অন্য ট্রেন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার মতো লোকেরা এখন একটু ঘাবড়াই। অনির্বাণ বলবেন আপনি, দাঁড়ান আমি আপনার একটু বলতে দিন। হ্যাঁ, এবার হচ্ছে কি যে আমার যে তারা আপনারা বেরান সবাই একসাথে, যে না আমি তাদের অ্যাপিল করব, কারণ আপনারা তো দেখছি ট্রাক 50টা 60টা ট্রাক আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যে মিছিল হবে, এবং সেখানে আবার দেখছি পুলিশ তাদের পেটাচ্ছে ধরে ধরে, যে তার অন্য পার্টির আর কি। ভাঙড়ে থাকেন, এইবার কলকাতার মধ্যেই তাদের মধ্যে অর্ধেককে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ ভাই বলতো তুই ওয়াফাক মানেটা কি, ফুল ফর্মটা কি, জানে না, কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না। হ্যাঁ, দ্বিতীয় কথা যদি গাজা কোথায় দেখিতে জানে না। হ্যাঁ, কিন্তু তারা বেরাচ্ছে, তো তারা তো এটাও বেরাতে পারে যে এটা ঠিক হচ্ছে না। 2-1 জন বলছে, এমন না যে বলছে না, শাসক দলেরও 2-1 জন বলেছে, এবং তাদের মধ্যে আমি মুসলমান ভাইদেরও দেখেছি বলেছে তারা যে এটা উচিত হচ্ছে না। বাট আমি চাইছি আরও সরবভাবে আপনারা বেরিয়ে যান, আপনারা সরকারকে বাধ্য করুন যে এই পলিটিক্স না করতে, কারণ দাঙ্গা আর যুদ্ধে ভোটের মানুষ তো হবে, সাধারণ মানুষ বড় নিরুপায় হয়ে আছে। এবং একটা ভয় আমার কিন্তু মনে হয়, আমি পয়লা বৈশাখে বলছিলাম ওইদিকে একটা জায়গায় আমার বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল, আমি প্ল্যানটা ক্যান্সেল করেছি, এখন একটু ভয় আছি কোথায় কখন কি হয়ে যায়। এই ভয় কেন থাকবে আমার রাজ্যে, যেখানে আমি আশা করি যে দেবাশিসদা মারাত্মক কথাটা বললেন, সেটা হচ্ছে সোজা কথা, একেবারে সামনের বছর ভোট, আর মোটামুটি বেশি কম হিসেবে 1 বছর বাকি আছে, তার ভেতর এই যাবতীয় হিংসা। দেখুন, ব্রিগেডিয়ার দাসের বক্তব্যে একটা জিনিস স্পষ্ট, যে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই তিনি কিন্তু একহাত নিচ্ছেন, তার বিনিময়ে কোন সরকারকে তিনি আহ্বান করছেন এটা কিন্তু উচ্চ রয়েছে এখানে। সুতরাং এই সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এই বিএসএফকে দুষছেন, বা এর আগেও তিনি উল্লেখ করলেন যে এর আগেও এরকম দোষারোপের পালা তিনি বারবার দেখিয়েছেন, কিন্তু এটার ফল কি দাঁড়াচ্ছে, যেটা জনমানসে কিন্তু একটা খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো এই জায়গা থেকে কিন্তু ওভারকাম ভীষণভাবে প্রয়োজন, সেটা কিন্তু তিনি স্পষ্ট ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন। আর এই সমস্ত মানুষগুলোকেই এগিয়ে আসার ভীষণভাবে প্রয়োজন আছে। প্রত্যাবর্তনে এই সমস্ত মানুষগুলো জোটবদ্ধ হচ্ছে, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সে খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা থেকে শুরু করে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা সোচ্চার হচ্ছে। আগামী দিনে আরও এই প্রবণতা
বাড়বে বলেই আমাদের রাজনৈতিক মহল মনে করছে। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।